বাংলায় অস্ত্র প্রশিক্ষণের ছক এবিটির। অসম থেকে অস্ত্র এনে মাদ্রাসার আড়ালে অস্ত্র ট্রেনিং এর প্ল্যান। মুর্শিদাবাদে যাতায়াত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের ঘনিষ্ঠেরও। বাংলাদেশি জঙ্গি সাব শেখের পিস্তত ভাই এবং তার বন্ধুকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এরপরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ে বাংলাদেশি জঙ্গি সাব শেখের পিস্তুত ভাই সাজিবুল ইসলাম এবং তার বন্ধু মুস্তাকিম মণ্ডল। জানা গেছে এই দুজনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। গোয়েন্দারা জানতে পেরেছেন অসমে উদ্ধার হওয়া অস্ত্র বাংলায় নিয়ে এসে ট্রেনিং এর প্ল্যান ছিল এবিটির। জঙ্গি দমনে অসম পুলিশের অপারেশন প্রঘাত, তাতেই কোকড়াঝড় থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল জাহির শেখ এবং সাবির মির্ধাকে। এবিটির এই দুই জঙ্গির থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রশস্ত্র, আইডি, কার্তুজ, রাইফেল। এই অস্ত্রগুলি বাংলায় নিয়ে আসার ছক ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এবিটির প্ল্যান ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা তৈরি করা, সেই মাদ্রাসার আড়ালে অস্ত্র প্রশিক্ষণ। অসমে নদীর চরে চলত অস্ত্র চালানো ও আইডি তৈরির এসব প্রশিক্ষণ। জেরায় তদন্তকারীরা এও জানতে পেরেছেন মুর্শিদাবাদে যাতায়াত ছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির একাধিক ঘনিষ্ঠের। শুধু তাই নয়, মুর্শিদাবাদে এসেছে অসম এবিটির চিফ নূর ইসলাম মণ্ডলও। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। এবিটিও জামাত যোগ স্পষ্ট। জামাতুল মুজাহিদিনের সদস্যরাই আনসারুল্লাহ বাংলার টিম। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত তারিকুলের হেফাজত, তারিকুল ইসলামের হেফাজত চাইল অসম এসটিএফ। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। তার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে দ্রুত প্রাক্তন সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে, আর ধাপে ধাপে ঢুকেছে 12 লক্ষ টাকারও বেশি। এমনই চাঞ্চল্যকর নথি পুলিশের হাতে। তদন্তকারীদের স্ক্যানারে 4 অভিযুক্তের মোবাইল ফোন। পাসপোর্ট জালিয়াতিতে পাকড়াও পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। ধৃত আব্দুল হায়ের ফোনের কল লিস্ট এবং ব্যাংকের আর্থিক লেনদেন খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তদন্তকারীরা দেখেন চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ঢুকেছে প্রাক্তন সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে। পুলিশের দাবি, বছর খানেক ধরে একাধিক দফায় 12.5 লক্ষের বেশি টাকা ঢুকে আব্দুলের অ্যাকাউন্টে। লেনদেনের স্টেটমেন্ট দেখিয়ে জেরা করা হয় সাব ইন্সপেক্টরকে। পুলিশ সূত্রের দাবি, টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন আব্দুল। এখানে শেষ নয়, আব্দুলের ফোনের কল লিস্ট দেখেও আরো একটি বিষয় নজরে আসে তদন্তকারীদের। পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মুক্তার আলম ও সমরেশ বিশ্বাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আব্দুলের। পাসপোর্ট জালিয়াতির জট ছাড়াতে ডিজিটাল তথ্য সংগ্রহে জোর তদন্তকারীদের। আদালত থেকে অনুমতি নিয়ে তৎপর পুলিশ। এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন তাদের বড় হাতিয়ার হতে পারে ধৃতদের মোবাইল ফোন। মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস, ধীরেন ঘোষ এবং আব্দুল হাই, এই 4 অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা 5টি মোবাইল এখন পুলিশের নজরে। পুলিশের দাবি, অনেক তথ্য মুছে ফেলা হয়েছে, সেগুলিকে উদ্ধার করতে বিশেষজ্ঞদের সাহায্য নেবে পুলিশ। নিউজ 18 বাংলা। বামেদের কাছে ঐতিহাসিক ভুল ও তার ব্যাখ্যা রয়েছে। এবার পশ্চিমবঙ্গেও আরও এক ঐতিহাসিক রাজনৈতিক ভুলের উল্লেখ হলো। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের জন্য আজও কংগ্রেস প্রায়শ্চিত্ত করছে বলে মনে করেন প্রদীপ ভট্টাচার্য, তাও আবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের দিনে। আমরা এক হয়ে লড়াই করব, আমরা মানুষকে ভালোবাসবো। বন্দে মাতরম। প্রায়শ্চিত্তটা সেই জন্য
কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। 1997 সালের ডিসেম্বর, 26 বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার, হাইকমান্ডের সেই সিদ্ধান্তের জেরে রাজ্যে তৃণমূলের যাত্রা শুরু। তারপর শুধুই উত্থানের কাহিনী। প্রধান বিরোধী দল থেকে 3 দফায় রাজ্যের ক্ষমতায়, আর বিধানসভায় কংগ্রেস শূন্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। সালটা 1992। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী। সে বছরই প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি সোমেন মিত্রর মুখোমুখি। 27 ভোটে হেরে যান মমতা। সভাপতি নির্বাচনে হারলেও কংগ্রেসের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। কর্মীদের বড় অংশ তখন মমতার সঙ্গে। সিপিআইএম এর বিরুদ্ধে চলছে আন্দোলন। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযান। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা চড়ছে। কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে দূরত্বও তখন বাড়ছে। এরই মাঝে 1997 সালের অগাস্টে কংগ্রেসের প্লেনারি হয় কলকাতায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে হাজির সোনিয়া গান্ধী, আর একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে আলাদা সভা মমতার। অনেকেই বলেন তখনই তৃণমূলের বীজ রোপণ হয়ে যায়। অগাস্টের পর ডিসেম্বরেও একই ঘটনা। 1997 সালের 9 ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়। নেতাজি ইন্ডোরে সেদিন ছিলেন সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সীতারাম কেশরীর মতো নেতারা। সেদিনও অধিবেশনে অনুপস্থিত মমতা। স্টেডিয়ামের বাইরে মমতার আলাদা কর্মী সভা। সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না। সোমেন মিত্রকে বেছে নেয় কংগ্রেস হাইকমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। 1997 সালের 22শে ডিসেম্বর নতুন দল তৈরির কথা ঘোষণা করেন মমতা। 1998 সালের 1 জানুয়ারি জন্ম নেয় তৃণমূল। পরের বছর কেন্দ্রে বিজেপির এনডিএ জোটের শরিক, রেলমন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট। 2011 সালের বিধানসভা ভোটেও কংগ্রেস তৃণমূল জোটের সাফল্য। তবে 1 বছরের মধ্যেই সেই জোট ভেঙে যায়। তারপর থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় কোনো সদস্য নেই, লোকসভায় সদস্য সংখ্যা মাত্র 1। এসবই কি 26 বছর আগের ভুল সিদ্ধান্তের খেসারত? তেমনই দাবি প্রবীণ নেতা প্রদীপের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। নিউজ 18 বাংলা। মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কাছের লোক নয়, গুরুত্বপূর্ণ কর্মীদের ওপর বিজেপির বৈঠকে নির্দেশ সুনীল বনসালের। তাহলে কি সেই স্বজন পোষণ ও আদিনব্য দ্বন্দ্বই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পদ্মের পথে? উঠছে প্রশ্ন। বিজেপিতে বিবাদ যেন মিটছে না। কখনো স্বজন পোষণের অভিযোগ, কখনো আদিনব্য দ্বন্দ্ব। এ নিয়ে মুখে কেউই কিছু বলছেন না, কিন্তু কাজকর্মে সেটাই যেন স্পষ্ট। মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের নির্দেশনামা দেখে তেমনটাই মত অনেকের। শনিবার সাংগঠনিক বৈঠক করেন সুনীল বনসাল। সেখানে বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশ্যে তার নির্দেশ, বুথে কিংবা মণ্ডলে কাছের লোককে সভাপতি করা যাবে না। পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে। বসে যাওয়া কর্মীদের মণ্ডল এবং জেলা স্তরে ফিরিয়ে আনতে হবে।
কাজের হিসেবে পদ না পাওয়ার অভিযোগে জেলা স্তরে অতীতে অনেকবার বিক্ষোভও দেখা গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি স্বজন পোষণ ও আদি নব্য দ্বন্দ্বের জেরেই দিনে দিনে বিজেপির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে? বিজেপিতে পুরনো নতুন বলে কিছু নেই, নতুন মানুষ তো আসবেই। তাদের বুঝতে হবে পুরনো মানুষরা যারা প্রদীপটা জ্বালিয়ে বসেছিলেন বলেই আজকে দলে অবস্থায় পৌঁছেছে, আর পুরনোদেরও বুঝতে হবে নতুন লোক না হলে দল বাড়বে না। পার্টির পারফরমেন্সের কারণে মনে হচ্ছে যে যারা পার্টিকে দাঁড় করিয়েছিল তারা অনেকে কাজের মধ্যে নাই, সেজন্য তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, ফিরিয়ে আনতে হবে। সবসময় পুরনোদের নিয়ে চলা উচিত, আর এটা সব পার্টির ক্ষেত্রেই আসে। কারো প্রতি দুর্বলতা থাকে, তাকে আনার চেষ্টা হয়, কিন্তু তাতে পার্টির স্বাস্থ্য ভালো হয় না। অমিত শাহ কিংবা জেপি নাড্ডা বাংলায় এসে বারবার একাধিক বৈঠকে পুরনোদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারপরেও সেই অর্থে বিজেপির আদি নেতাদের ময়দানে ফিরতে সেভাবে দেখা যায়নি। তাহলে বারবার নির্দেশেও কি কাজ হচ্ছে না? বিজেপির সাংগঠনিক বৈঠকে সুনীল বানসালের পুরনোদের গুরুত্ব দেওয়ার নির্দেশে এই প্রশ্ন জোরালো হচ্ছে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর সেই বার্তাই বারংবার মনে করিয়ে দিতে চাইছে রাজ্য বিজেপি কর্মী সমর্থক কিংবা নেতৃত্বকে অমিত শাহ, জেপি নাড্ডার মতো কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা সুনীল বানসালের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রত্যেকেই। সেই বার্তার উপরে ভর করেই বিজেপি সদস্য সংগ্রহ অভিযান কিংবা আগামী দিনে ভোট বৈতরণী পারে কতখানি সফল হয়, সেই প্রশ্ন এই মুহূর্তে থাকছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।